নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ৪২তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন, ভালোবাসি তোমায়। উহুম, না, ছাড়বো না। আগে বলো, কেন ফোন করনি? কি করে কথা না বলে থাকলে? কেন কেন কেন? সোহম ব্যথায় অস্থির হয়ে যাচ্ছে। কোকিয়ে বলছে, আহা প্লিজ ছাড়ো, মেরে ফেলবে নাকি? সরি বলছি তো, ছাড়ো সোনা, ছাড়ো প্লিজ। দুজনে ধস্তাধস্তির মাঝে দরজা খোলা পেয়ে বিকাশ ঢুকে পড়েছে খাবার নিয়ে। সোহমের ছাড়ো ছাড়ো আকতি মিনতি শুনে ঘাবড়ে গেল কিছুটা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ছাতাটা ভেজিয়ে বাইরে রেখেছিল বিকাশ, কিন্তু সোহমের কাকুতি মিনতি শুনে পরিত্রাতা হিসেবে ছাতাটা নিয়ে ঢুকলো মারবে বলে। ছাতা উঁচিয়ে ধীর পায়ে ঘরে ঢুকতেই ঘাবড়ে গেল ভীষণ। কোনো মেয়ে সোহমের মতো শক্ত পোক্ত ছেলের ওপর বসে গলা টিপে ধরে থাকতে দেখে খুব অবাক হলো। ওদের দুজনের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছিল না কি করা উচিত। সোহমের ব্যথা ভরা আর্তনাদ শুনে বিকাশের সত্যি ভীষণ মনটা কষ্ট হতে লাগলো। গত দুদিন মানুষটার যে হাল ছিল, আজ তার এমন পরিস্থিতি সত্যি কষ্টদায়ক। মেয়ে মানুষও খারাপ হয় হয়তো। লোকজন লাগিয়ে মার খাইয়ে শান্তি না পেয়ে নিজে এসেছে এখন মারতে। দাদাকে বাঁচাতে না হয় মেয়ে মানুষের গায়ে দু চার ঘা দিলই, তাতে খারাপ কিছু হবে না। ভাবতে ভাবতে বিদিশাকে লক্ষ্য করে ছাতা উঁচিয়ে উঠে মারতে গেলে লক্ষ্য করলো সোহম ব্যথায় চিৎকার করছে ঠিকই, কিন্তু ওর হাত দুটো মেয়েটিকে প্রতিরোধ করছে না, বরং মেয়েটির কোমর শক্ত করে চেপে ধরেছে। এমন সময় সোহম লক্ষ্য করে বিকাশ সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। সোহম বিকাশের দিকে তাকিয়ে বলে, আরে তুই এসেছিস, পাগলিকে বোঝা, আমার অবস্থা নইলে মেরে ফেলবে আমাকে। সোহমের কথা শুনে বিদিশা থমকে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, কে ও? সোহম বলে, ও বিকাশ। বিকাশ ওই তো আমাকে খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছে। লক্ষ্মীটি, নামো এবার। বিদিশা সোহমের কথায় কর্ণপাত করে না। বিকাশ বলে, দিদি, দাদার অবস্থা খুব খারাপ, আপনি নেমে আসুন। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? দাদা সারা শরীরে ব্যথা। কেন ব্যথা কেন? আমতা আমতা করতে বিকাশ বলল, সে আপনি দেখলেই বুঝবেন কিসের ব্যথা। দাদার ওপর ওভাবে বসে আছেন, সত্যি ওনার কষ্ট হচ্ছে। বিদিশার খেয়াল ছিল না, তড়িঘড়ি করে নেমে বলল, দেখি কোথায় ব্যথা। বিকাশ বলল, জামা দিয়ে ঢাকা আছে, দেখে নিন। বিদিশা তৎপর হয়ে উঠল জামা খোলার জন্য। সোহমকে বলল, দেখি খোলো তো জামাটা। জামা খোলার দৃশ্য দেখার জন্য বিকাশও যেন উদগ্রীব হয়ে আছে। সোহম বিকাশের দিকে কটমটিয়ে তাকাতেই বিকাশ বলল, দিদি, আপনি খুলুন, খুলে দেখে নিন দাদার কি অবস্থা। খাবারটা ডাইনিং টেবিলে রাখা আছে, আমি আসছি। বিদিশা সোহমেই ব্যস্ত। সোহম বলে, লক করে যাস। বিকাশ মুচকি হাসি দিয়ে লক করে চলে যায়। বিকাশ চলে যেতেই সোহম বিদিশাকে বলে, দাঁড়াও দাঁড়াও, আমি খুলছি। ধীরে ধীরে উঠে বসে সোহম। বিদিশার চোখের দিকে তাকায়, রাগ মেশানো চোখে অভিমান যেন টইটুম্বর। সাথে সোহমকে দেখার কৌতূহল যেন উপচে পড়ছে। কষ্টের মধ্যেও হেসে ফেলে সোহম। বিদিশা ঠোঁটটা ফুলিয়ে সোহমের দিকে তাকিয়ে আছে।
চোখে ছলছল করছে জল, গাল দুটো যেন আবির রাঙা লাল। বিদিশার মুখটা টেনে সোম আগাছুলা ভাবে কতগুলো চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বিদিশা বলল, ছাড়ো আমাকে, আগে আমি দেখব। সোহম বলল, পাগলি, ব্যথার মলমটা তো লাগিয়ে নিতে দে, বড্ড আরাম লাগছে। বিদিশা চুপ করে থাকে। নিস্তব্ধতার মাঝে সোহম বোঝে কোনো গরম জলের ধারা জামা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সোহম আত্মা দিয়ে উপভোগ করে বিদিশার ব্যথা। এর থেকে বেশি শান্তি যেন আর নেই পৃথিবীতে কোথাও। বিদিশার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, খুব কষ্ট করে তোমাকে ছেড়েছিলাম। তোমাকে ছাড়া প্রতি মুহূর্ত মৃত্যুর সমান। ভীষণ ভীষণ ভালোবাসি বিদিশা, ভীষণ ভালোবাসি তোমাকে। সোহমের কথা বিদিশার বাঁধ ভেঙে দেয়। টুকরে কেঁদে ওঠে বিদিশা, বলে, সেই জন্যই তো ছেড়েছিলে, বলো। সোহমও যেন নিজেকে সামলাতে পারছে না। আবেগ জর্জরিত মুহূর্তের আবেশে দুজনেই ভেসে যায়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। দুজনেই প্রকৃতস্থ আর স্বাভাবিক হয়ে উঠলে উঠে বসে বিদিশা। চোখ মুছতে মুছতে বিদিশা বলে, এবার দেখাও। সোহম বলে, কথা দিতে হবে, কষ্ট পাবে না। কষ্ট পেলে কি করবে? দেখাবো না। কি বললে, দেখাবে না? বলতে বলতে বিদিশা আবার সোহমের জামা ধরে টানতে শুরু করে। সোহম বিদিশাকে বাধা দিয়ে নিজেই খুলে ফেলে জামাটা। বিদিশা দেখে সারা পিঠে কালচে রঙের দাগ। আঁতকে ওঠে বিদিশা, চিৎকার করে ওঠে, বলো, কে করলো তোমাকে এমন? সোহম হাসতে থাকে। বিদিশা আতঙ্কিত, আবার জিজ্ঞাসা করে, বলো, কে করলো এমন? সোহম বলল, ছাড়ো না, আমি ঠিক জানি না ওরা কারা। এমনি এমনি কেউ মেরে যায় না কাউকে। ঠিক আছে তো বিদিশা, তুমি এসে গেছো, আমি এবার ঠিক হয়ে যাব। কবে হয়েছে? উম ওই তো যেদিন কাকুকে দেখতে গিয়েছিলাম। সেদিন তো আমি ছিলাম লাইনে। ওই তো তোমার সাথে কথা বলার পরেই হঠাৎ করে অ্যাটাক করলো। তা তুমিও দাওনি দু চার ঘা? দিলাম তো। বিদিশা এবার আরো রেগে গিয়ে বলল, আমি তোমাকে সন্দেহ করছি। আঁতকে উঠে সোহম বলে, সে কি, কি কারণে? তুমি চেনো তাদের? তো চিনলেই কি? আর কোন কথা শুনে আমার মনে হচ্ছে যে আমি ওদের চিনি? তো চিনলেই কি? আর কোন কথা শুনে আমার মনে হচ্ছে যে আমি ওদের চিনি? চেনো বলেই ওদের আড়াল করে রাখছো, নইলে এতক্ষণ তুমি আকাশ পাতাল এক করে দিতে, অন্তত পুলিশে একটা খবর দিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু মৃদু হেসে সোহম বলল, ফালতু ফালতু একটা ছেলে জীবন নষ্ট করে লাভ কি? আরে ছাড়ো না, তোমার কথা শুনি। বিদিশা বেশ সিরিয়াস হয়ে যায় এবার, বলে, তুমি চেনো ছেলেটিকে, তাই না? সোহম বিরক্ত বোধ করে বলে, উফ, এক কথায় পড়ে আছো তুমি, ছাড়ো না। বিদিশা থম মেরে ধরে থাকে, কিছুক্ষণ বসে থাকে, তারপর বলে, আমি জানি ছেলেটিকে। তুমি জানো? বলো তো কে? ছেলেটি অজিত, তাই না? বিদিশা গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, কোন কথার ভিত্তিতে বলছো তুমি? কারণ এটা অজিতের প্রথম কাজ নয়। আমার দিকে কোনো ছেলে নজর দিলেই অজিত এমন করে প্রতিবারই। সোহম বিদিশাকে আর কিছু বলতে না দিয়ে হেসে বলে, তবে তো ওকে ধন্যবাদ দিতে হয়, ওর জন্য এত সুন্দর এক বিদিশাকে আমি পেয়েছি, নইলে কোন সোহম এসে নিয়ে যেত কে জানে তোমাকে। বিদিশা সোহমের চোখে চোখ রেখে বলল, তবে স্বীকার করছো, বলো, এই কাণ্ড অজিতের? সোহম বিদিশার হাত টেনে ওর পাশে বসিয়ে বলে, ছাড়ো না, হলোই বাও,
তাতে কি যায় আসে? আমার যায় আসে ভাবিন। বলেই বিতিশা সোহমের সাথে আর কথা বাড়ায় না। অজিতের নাম্বারে ফোন করে। ফোনটা ধরে অজিতের মা। বিতিশা ফোন করে জিজ্ঞাসা করে, কাকিমা, অজিত আছে? ওকে দিন না প্লিজ। আরে বিতিশা, বলো না, দুদিন আগে কার সাথে যে মারপিট করে এসেছে, এমন মার খেয়েছে উঠতেই পারছে না। এই ছেলের অত্যাচারে আমি জীবনটাই শেষ হয়ে গেল আমার। অজিতের মা দুঃখে রাগে ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। বিদিশা কথা বাড়ায় না, অজিতকে চায়। অজিত ফোনটা ধরতেই বিদিশা বলে, আমার সোহমের কাছ থেকে তুই দূরে থাকবি। আর একটা কথা মাথায় ঢুকিয়ে নে, তুই সেই রাত্রে আমার সাথে যা করেছিস, তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর আবার যদি এমন করিস, আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। কথাটা কিন্তু মাথায় রাখিস। অজিত আজ শান্ত, ধীর গলায় বলে, শোন বিদিশা, এসব বাইরে ছেলেদের বিশ্বাস করবি না। ও তোর একটা ক্ষতি করে দিয়ে চলে যাবে, তুই খুঁজেও পাবি না। অজিতের কথা শুনে বিদিশার গা গুলিয়ে ওঠে। অজিতের গলাটা আজ বড্ড অসহ্য লাগে বিদিশার। অজিতের কথা শেষ হওয়ার অপেক্ষায় থাকে না, ফোনটা কেটে দেয়। সোহম এবার বিদিশার হাতটা থেকে ফোনটা কেড়ে নিয়ে সাইলেন্ট করে বিছানার পাশে টেবিলে রাখে। বিদিশার হাতটা ধরে বলে, এবার খুশি? রাগ কমলো? এবার কি আমরা একটু সময় কাটাতে পারি? একটু পরেই তোমাকে যেতে হবে। বিদিশা বলে, শোনো না, আয়ুষিদিকে একটু ফোন করে জানিয়ে নি, আমি ঘন্টা 2 পরে যাব। সোহম বলে, অলরেডি 2 দিন গেছে তোমার, আজ গেলে তোমার কিন্তু স্যালারি কাটবে একদিনের। কাটুক, আমার কিছু যায় আসে না। ফোনটা বিদিশার হাতে দিতে দিতে সোহম হেসে বলল, তুমি অনেক বড় লোক তো। বিদিশা মুচকি হাসে, কিছু বলে না। আয়ুষি ম্যামকে ফোন করে জানিয়ে দিয়ে ফোনটা টেবিলে রেখে সোহমের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। সোহম বলল, জামাটা একটু পরিয়ে দাও। বিদিশা সোহমের জামাটা দূরে ছুঁড়ে দিয়ে বলল, না, পড়তে হবে না। বলতে বলতে সোহমের আদল বুকে মুখ ডুবিয়ে সোহমের গায়ে ঘ্রাণ নিতে লাগলো। সোহম বলল, আজ পাগলামি থাক বিদিশা, খুব ব্যথা শরীরে। বিদিশা সোহমের গলায়, বুকে, মুখে আদর করতে করতে বলল, যদি আজ আমি আদর করি তোমায়? বিদিশা স্থির দৃষ্টিতে সোহমের চোখে চোখ রেখে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। সোহমের ঠোঁটে খেলে গেল একটা দুষ্টুমির হাসি। কথা না বাড়িয়ে বিদিশার ঠোঁটে আঁকতে লাগলো গাঢ় চুম্বন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আচ্ছা, অজিত কি এবার দমে যাবে, নাকি আবার সে আঘাত করার জন্য উঠে পড়ে লাগবে? সেইটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন।